সম্প্রতি প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হয়ে আপনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন। সেখানে গিয়ে আপনার কেমন অভিজ্ঞতা হলো? জাতিসংঘে যাওয়ার অভিজ্ঞতা এই প্রথম আমার। তো নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত এক্সাইটিং অভিজ্ঞতা তো ছিলই। সেই সঙ্গে আনন্দিত ছিল এই জন্য যে সরকার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি অন্তত। এবং আমাদের যে ডেলিবারেশন যেটা প্রধান উপদেষ্টার বক্তব্য, সে বক্তব্যটাও মোটামুটি ভালোভাবে হয়েছে, ভালোই কভার করেছে। আর আমরা কিছু বাইরে সাইড লাইনেও বেশ কিছু মিটিং করেছি বিভিন্নভাবে। এরপর এখানে ওখানকার প্রবাসী যারা বাংলাদেশি আছেন তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, সেখানে আমরা কথা বলেছি, তারাও তাদের কথা বলেছে। ওভারঅল ইট ওয়াজ এ সাকসেসফুল ট্রিপ। স্যার, ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, বিশ্ব সম্প্রদায় সেই বাংলাদেশকে আসলে কিভাবে দেখছে? এখন তো বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আগ্রহ সব দেশগুলোরই, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর, কারণ তারা এখানে অনেক বেশি বিনিয়োগ করতে চায় এবং সেটা চায় যে একটা ইলেকশন হওয়ার পরে ইলেক্টেড গভর্নমেন্টের আসলেই তখন তারা বিনিয়োগে এখানে আসবে। এছাড়া অন্যান্য দেশ যেগুলো আছে সেই দেশগুলো তারা বাংলাদেশের সম্পর্কে যথেষ্ট আগ্রহী। বিশেষ করে আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের দেশ আর কি, সে তাদের আগ্রহ আছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর আগ্রহ আছে, মধ্যপ্রাচ্যের যথেষ্ট আগ্রহ আছে। ওভারঅল বাংলাদেশ এই ছাত্র গণ অভ্যুত্থানের পরে গোটা পৃথিবী একটা দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। এই যে একটা বড় গণ অভ্যুত্থান হলো, একটা স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হলো, এই বিষয়টিকে আসলে তারা কিভাবে দেখে? মানুষের যে গণতন্ত্রের প্রতি তাদের যে আনুগত্য এবং তাদের যে আগ্রহ এবং তার জন্য যে তারা জীবন দিতে পারে, এটা তাদের কাছে নিঃসন্দেহে একটা অত্যন্ত কিছুটা বিস্ময়ের এবং কিছুটা সেই সঙ্গে বলা যায় যে বাংলাদেশের একটা আলাদা মর্যাদার আসন তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের অ্যাজ এ হোল। আগামী বছরের শুরুতে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারা আসলে কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে? আন্তর্জাতিক বিশ্ব পক্ষ থেকে আপনারা কি ধরনের সাপোর্ট পাবেন বলে আশা করছেন? ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যে তারা বলেছে যে তারা পর্যবেক্ষক পাঠাবে। ঠিক একইভাবে জাতিসংঘ তো এখানে আগ্রহ নিয়ে আছে, তাদের আগ্রহ যথেষ্ট আছে, তারাও এখানে আগ্রহী বিভিন্নভাবে পর্যবেক্ষক পাঠানোর জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন অবশ্য চূড়ান্ত আমরা জানি না যে তারা পর্যবেক্ষক পাঠাচ্ছে কি পাঠাবে না, তবে আমার ধারণা যে তারাও পর্যবেক্ষক পাঠাবে, যুক্তরাজ্য পর্যবেক্ষক পাঠাবে। অ্যাজ এ হোল গোটা বিশ্বের যারা গণতন্ত্রের একটা নির্বাচন দেখতে চায়, এর আগের নির্বাচনগুলো তো তারা দেখেছে, যে সেই কারণে তাদের আগ্রহটা বেশি, এবং এর আগের গুলোতে তো তারা অনেকে অনুমতিও পায়নি আর এখানে আসার জন্য। তো এবার সেই জন্য নির্বাচন কমিশন তাদেরকে পুরোপুরি সেই সুবিধা দিচ্ছে আসার জন্য। স্যার, সাধারণ মানুষ কিন্তু এখনো বিশ্বাস করতে চায় না যে আসলে নির্বাচন হবে। যেমন ধরেন যে বাসে যদি যাই কিংবা রাস্তায় আলোচনা শুনি যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা একটা অনিশ্চয়তার আসলে ব্যাপার এখনো সাধারণ মানুষের কাছে। তো হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় যে আসলে সেই সংখ্যা জায়গাটা কি আসলে আছে? আমরা অনেকটা নিশ্চিত যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কারণ সরকারের প্রধানের যে কমিটমেন্ট, সরকারের যে কমিটমেন্ট, প্লাস নির্বাচন কমিশন যেভাবে তৈরি হয়েছে, তাতে করে আমরা এই ব্যাপারে নিশ্চিত যে নির্বাচন অবশ্যই একটু অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রতি আপনাদের আস্থা কেমন এবার? যথেষ্ট আস্থা আছে, এবং আমরা এখন পর্যন্ত যা দেখেছি তাদেরকে আমি মনে করি যে তারা একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে। নির্বাচন যেহেতু সামনে স্যার, আপনাদের প্রস্তুতিও নিশ্চয়ই আছে। তো বটেই। অনেকেই বলেন বা এরকম আলোচনা আছে যে অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় প্রস্তুতিতে বিএনপি অনেকটা পিছিয়ে আছে। আসলে কি ব্যাপারটা তাই? ব্যাপারটা তা নয়, কারণ এটা এটা একটা প্রোপাগান্ডা ইদানিং শুরু হয়েছে বা বিএনপির বিরুদ্ধে, বিএনপি প্রস্তুত নয়, বিএনপিতে ক্যান্ডিডেট নেই, এগুলো ঠিক করতে পারেনি এখনো। কনসার্টেড ক্যাম্পেইন, এগুলো ঠিক না। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে, এবং যখন এখানে ফ্যাসিজম ছিল তখনও কিন্তু নির্বাচনে বিএনপি গেছে 18-তে, এবং এখন তো বিএনপি আরো বেশি, অনেক বেশি প্রস্তুত। বিএনপির তৃণমূলের পর্যায়ে নেতারা, কর্মীরা অনেক বেশি সজাগ, অ্যাক্টিভ, তারা দলের কাজ করছে, নির্বাচনের জন্য কাজ করছে। প্রার্থীরা কবে নাগাদ মাঠে নামবেন স্যার? প্রায় তো প্রার্থীরা নেমেই গেছে, যারা যারা প্রবল প্রার্থী হতে ইচ্ছুক বা যারা নির্বাচন করতে চায় তারা তো এমনি মাঠে আছে, এবং এখন
দলীয় নমিনেশন চূড়ান্ত হলে তো চূড়ান্তভাবে নামবে, কিন্তু এখন তো তারা অলরেডি মাঠে কাজ আছে, করছে মাঠে মাঠে অবশ্যই কাজ করছে সবাই প্রায়। স্যার, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন ফ্যাক্টরটি এবার বেশি কাজ করবে আপনাদের? এখানে প্রধানত যে কাজ করবে, যে আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, যার আন্দোলনের অবদান সেটা আছে, সেই সঙ্গে যাদের জনপ্রিয়তা যাদের আছে, যাদের একটু ক্লিন ইমেজ আছে, এই সমস্ত ব্যক্তিদের প্রার্থীদেরই তো প্রাধান্য পাবে এবার নিঃসন্দেহে। বিশেষ কোনো চমক থাকবে এবার? চমক বলতে যেটা, ইয়াং জেনারেশন তো এবার অনেকটা বেশি আসবে আগের চাইতে। অগ্রাধিকার পাবে বেশি। কারণ তারা অনেক বেশি অ্যাক্টিভ, আর আমাদের এমনি যারা ওল্ড জেনারেশন যারা আছে তারা অনেকেই শারীরিকভাবে সুস্থ, কারণ তারা হিসেবে নির্বাচন হয়তো করতে চাইবেন না। তো বাকি আসবে কিছু প্রফেশনালস আসবে, মহিলাদের নারীদের ক্ষেত্রে যথেষ্ট আগের চেয়ে বেশি আসবে বলে আমার ধারণা আর কি। স্যার, নির্বাচনী জোট নিয়ে বেশ গুঞ্জন আছে। আপনাদের কি এরকম কোন নির্বাচনী জোট হতে যাচ্ছে, বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা আমাদের হয়েছে কিনা? সঙ্গে নির্বাচনী জোটের এখন পর্যন্ত সেই সময় সুনির্দিষ্ট কোনো আলোচনা কারোর সঙ্গে হয়নি, কিন্তু আমাদের তো আমরা নির্বাচনের পূর্বেই আমরা তো এর আগে আন্দোলনের সময় তো আমরা বলেছি যে যারা আমাদের সঙ্গে ছিলেন আন্দোলনে তাদেরকে সঙ্গে নিয়ে পরে একটা সরকার গঠন করার ঘোষণা তো আমাদের আছে। কারা থাকবে কি থাকবে না সেই দলগুলোর নিজস্ব ব্যাপার। আর জোট এই মুহূর্তে আমাদের জোটের কোনো কার্যক্রম চলছে না। এবারে নির্বাচনী ইশতেহারটা কেমন হবে? ৩১ দফার বাইরে কি কোনো চমক আছে, বা বাইরে না, কিছু আছে? মূল তো ৩১ দফা থাকবে, সেটাই হয় প্রধান। তার সঙ্গে অর্থনৈতিক বিষয়গুলো সবচেয়ে বেশি আপনার গুরুত্ব পাবে। বিশেষ করে আনএমপ্লয়মেন্ট যে ইস্যুটা আছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা মনে হয়। যে কিভাবে আমরা আনএমপ্লয়মেন্টকে দূর করতে পারি এবং এমপ্লয়মেন্টের সুযোগ সুবিধা তৈরি করতে পারি, ইনভেস্টমেন্ট আরো বাড়াতে পারি, সেই বিষয়গুলো আমাদের কাছে প্রধান ভূমিকা পালন করবে। জুলাই সনদে যে ৭ মাসের যে দীর্ঘ আলোচনা, এই বিষয়টি আপনার কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাচ্ছি। আসলে এই যে সনদ যে বিভিন্ন আপনার রিফর্ম কমিশন যেগুলো হয়েছিল, সেই কমিশনগুলো আমার মনে হয় যে এমনি অতিরিক্ত বেশি কমিশন তৈরি করা হয়েছিল। এরপরে যে মূল যে ৬টা কমিশন তৈরি করা হয়েছে, সেই কমিশনগুলো ডেলিবারেশনস করেছে, দলগুলো অংশগ্রহণ করেছে, কথাবার্তা বলেছে বিভিন্ন বিষয়ের উপরে। এটা গণতান্ত্রিক চর্চার জন্য ভালো, নিঃসন্দেহে। তবে সনদের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা অনেকে বলেছেন, কিছুটা সঠিক নয়। যেমন বিএনপি সম্পর্কে বলা হয়েছে বিএনপি সনদে আগ্রহী নয়। আমার মনে হয় যে অতিরঞ্জিত কথা হয়েছে, অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হয়েছে। বিএনপি তো রিফর্মের পক্ষে প্রথম থেকেই আছে, তারা শুরুই করেছে রিফর্ম দিয়ে। প্রথমেই আপনার যে ভিশন 2030 2016 সালে বিএনপি দিয়েছিল, বেগম জিয়া দিয়েছিলেন। ঠিক একইভাবে আপনার 2022 সালে তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে। সুতরাং এখানে ওই বিষয়গুলো তাদের অতিরঞ্জিত কথা হয়েছে, পলিটিক্যাল কথাবার্তা হয়েছে। আমরা সনদের পক্ষে তো সবসময় ছিলাম, সনদের পক্ষে বলতে সংস্কারের পক্ষে। এখন কোনগুলো বাংলাদেশের জন্য উপযোগী হবে কি হবে না, এই নিয়ে ডিবেট তো হয়েছেই। অনেক রাজনৈতিক দলে কিন্তু মানে সনদের কিছু কিছু জায়গায় ঐক্যমতে পৌঁছাতে পারেনি। ব্যাপারটা কি পরবর্তীতে কোনো সংকট তৈরি হবে নাকি এই বিষয়টা? না, ব্যাপারটা হচ্ছে ঐক্যমত তৈরি তো হবে না। একটা বিভিন্ন রাজনৈতিক দলের মতামতগুলো বিভিন্ন রকম থাকবেই। সে তার সেই মতামতগুলোকে নিয়ে, তার প্রপোজাল নিয়ে জনগণের কাছে নির্বাচনে যাবে। নির্বাচন তো সেখানে জনগণ যেটাকে মেনে নেবে, একসেপ্ট করবে, তারাই তো আপনার দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসবে এবং তারাই সেভাবে চালাবে। সেক্ষেত্রে সেটা তো থাকতেই পারে, কিন্তু কিছু কিছু দল তাদের মতটাকেই প্রাধান্য দিতে হবে, এই যে চিন্তা, এই চিন্তাটা সঠিক নয়। আমার দ্বিমত থাকতেই পারে, সেই দ্বিমত আমি দিতে পারি। কতগুলো তো আমরা যে জিনিসটাকে চাপিয়ে দেওয়ার, আমরা যে জিনিসটাকে গুরুত্ব দিয়েছি যে সংবিধানের বাইরে আমরা যেতে চাই না, সংবিধানের মধ্যেই অ্যামেন্ডমেন্ট করে যেগুলো আমাদের জন্য উপযোগী হচ্ছে না সেগুলোকে পরিহার করে নতুন কোন চিন্তা ভাবনাগুলোকে নিয়ে আসা, সেটাই আমরা গুরুত্ব দিয়েছি। স্যার, সনদে আইনি ভিত্তির কথা বলা হয়েছে, বিশেষ আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোটের দাবি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে যদি কিছু বলতেন। এখানে তো আমাদের যিনি প্রতিনিধিত্ব করেন সালাউদ্দিন সাহেব, তিনি তো এই জিনিসগুলো খুব পরিষ্কার করে বলেছেন। তো গণভোটের ব্যাপারে শেষ পর্যন্ত আমাদের দল বলেছে নির্বাচনের দিন গণভোট হলে সেটা সম্ভব, কিন্তু নির্বাচনের আগে গণভোট এটা আমরা মানতে রাজি নই, এটা হতেই পারে না, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে
গণভোট তো সেটার উপরে হবে যেটাতে আপনার একটা সার্টেন ইস্যুর উপরে, সেরকম তো এখানে কিছু নেই। স্যার, বাংলাদেশে এই মুহূর্তে মূল চ্যালেঞ্জগুলো কি কি? বা বিএনপি যদি ক্ষমতায় যায় বা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে জনগণের ভোটে, সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কিভাবে প্রধান মোকাবেলা চ্যালেঞ্জ করবে? তো হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে একটা আম, মূল একটা একটা স্টেবল জায়গায় নিয়ে আসা। বিগত সরকার যেভাবে অর্থনীতিকে ধ্বংস করেছে, ব্যাংকিং সিস্টেমকে ধ্বংস করেছে, লুটপাট হয়েছে, বাইরের টাকা পাঠিয়ে দিয়েছে, এবং বিনিয়োগের জায়গাগুলোকে বন্ধ করে ফেলেছে। এই জায়গাগুলোকে এই সরকার চেষ্টা করেছে অনেকটা আপনার নিয়ন্ত্রণে নিয়ে নিয়ন্ত্রণে এসছে। নিয়ে আসা। সেটাকে এখন আবার আমাদের আরো ভালো আমরা করতে চাই, এবং হুম, হুম। সেইগুলোকে আমরা আরো সূক্ষ্মভাবে দেখে বিনিয়োগের পরিমাণ অনেক বাড়ানোর চেষ্টা করব অবশ্যই। স্যার, এখানে বিএনপির বাইরে এনসিপি এবং জামাতে ইসলামী আগামী নির্বাচনে মানে নির্বাচন করতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা বারবারই পিআর সিস্টেমের কথা বলছেন। এই ব্যাপারগুলো নিয়ে যদি কিছু না, বলতেন যে এখানে তো এই যে আসলে নির্বাচনের আগে এই সমাধানটা কি আসলে? না, এটা তো সমাধান তো হচ্ছে নির্বাচন। নির্বাচনেই জনগণ তো তার ম্যান্ডেট দেবে। কোনো কতগুলো আমরা আমাদের ইশতেহার নিয়ে কতগুলো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো যেগুলো বিষয় আছে তা নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি সে ভোট দেয়, তাহলে সেটা আপনার ধরা হবে যে জনগণ সেটা মেনে নিচ্ছে। তো সেইভাবেই তো পার্লামেন্টে যারা আসবে তারা তাদের যে ইশতেহার সেটা বাস্তবায়ন করবে। দ্যাট ইজ ডেমোক্রেসি। আমার যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো নিয়ে আমি জনগণের কাছে যাব। জনগণ যদি আমার সেটাকে গ্রহণ করে, তাহলে আমি সেটা বাস্তবায়িত করার সুযোগ পাবো আমার ক্ষমতায় থাকার মধ্য দিয়ে। অন্য দল পেলে তারা তাদেরটা সুযোগ পাবে। এখানে তো আমি কোনো দেখি না। আই ডোন্ট ফাইন্ড এনি প্রবলেম হিয়ার, বা কন্ট্রাডিকশন দেখি না। এটাই তো গণতন্ত্র। অতীতে সবসময় তো তাই হয়েছে। পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে তাই হয়। এক একজন এক একটা ম্যানিফেস্টো নিয়ে যায়, তারা তাদের মতামতগুলোকে সামনে আনে। প্রত্যেকটা জিনিসে একমত হতে হবে, এটা তো একদলীয় শাসন ব্যবস্থা হয়ে যাবে। আমরা পিআর এর ব্যাপারে আমাদের খুব পরিষ্কার আমরা বক্তব্য দিয়েছি যে পিআর সিস্টেম এটা আমাদের দেশের জনগণ এটার জন্য প্রস্তুত নয়, এটা আমরা মেনে নিতে রাজি না। যদি ইলেকশনে যদি তাদেরটা মেনে নেয়, তাহলে জনগণ তো হবে। হবে। তার আগে তো কিছু সেক্ষেত্রে করার নেই। কোনো আপত্তি নেই। কেন তার আমি জোর করে জনগণের উপর পিআর চাপিয়ে দেবো কি জন্য? স্যার, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে ২৪-এর গণঅভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তিকে কিভাবে একত্রিত রাখবে? ২৪শে গণঅভ্যুত্থানের শক্তি তো যারা আন্দোলন করেছে তারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকবে, একত্রিত তারা থাকবে। এটাই তো স্বাভাবিক। তারা এই তাদের জায়গাটা আসলে ধরে রাখার জন্য গণতন্ত্রের বিশেষ চর্চা করলেই সেটা থাকবে। আমি যদি গণতান্ত্রিক চর্চাটা করি, গণতন্ত্রের নীতিগুলো মেনে চলি, ইনস্টিটিউশনগুলোকে যদি ডেভেলপ করি, তাহলে সবাই সবার কাজ করতে পারবে। স্যার, আবার সেই পুরনো জায়গায় আসি। এই 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 প্রশ্নটি বারবারই আপনাকে বিভিন্ন গণমাধ্যম করে বা আমরাও করি যে জামাতে ইসলামী, হ্যাঁ, জামাতের সাথে বিএনপির একসময় খুব ভালো বন্ধুত্ব ছিল বা একসময় জোট ছিল। এখন আসলে সম্পর্কটা কেমন? সম্পর্কের কোনো রাজনীতিতে অবনতি হয়েছে কি? রাজনীতিতে পার্মানেন্ট জোট বলতে কিছু থাকে না, পার্মানেন্ট বন্ধুত্ব বলতে কিছু থাকে না। এক একটা সময় রাজনীতির বিভিন্ন পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে যে তার রাজনৈতিক অ্যালাই কে হবে অথবা কে হবে না, পলিটিক্যাল অ্যালাই কে হবে। এবং নির্বাচনের সময় একটা অ্যালায়েন্স হয়, এটা সব গণতান্ত্রিক দেশেই হয়। তো সেটা আগে ছিল, এই মুহূর্তে এখন পর্যন্ত দৃশ্যমান নয়। সুতরাং এটা তো হতেই পারে। জামাতে ইসলামী অন্য কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে একটি জোট গঠনের কথা বলছে। তো এই বিষয়টিকে বিএনপি চ্যালেঞ্জ মনে করে কিনা? আমরা বিএনপি কোনোটাকেই চ্যালেঞ্জ মনে করছি না। আমরা মনে করি যে এবার নির্বাচনে আমরা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবো ইনশাল্লাহ। কারণ আমরা দীর্ঘ 15 বছর ধরে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। অতীতে আমাদের যে রেকর্ড আছে দল দেশ চালানোর, সেই দেশ চালানোর ব্যাপারে আমাদের সব পজিটিভ রেকর্ড। আমরাই এই দেশে সংস্কার এনেছি, আমরাই এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গেছি, আমরাই এই দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছে, আমরাই এই দেশে রেমিটেন্স শ্রমিকদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছি, আমরাই এই দেশে আরএমজি অর্থাৎ যে পোশাক শিল্পের আমরাই করেছি। সুতরাং অর্থনীতিতে এবং রাজনীতিতে যে মৌলিক পরিবর্তন যেগুলো দিয়ে আমাদের দেশ এগিয়ে গেছে, সেটা কিন্তু মূল জায়গাগুলো ছিল আমাদেরই।
এই যে নারী শিক্ষার ব্যাপারে ম্যাডাম জিয়ার যে অবদান, ও, সেটা তো আমাদের সময়ই, এবং প্রাথমিক শিক্ষা ব্যাপারে যে অবদান, সেটা আমাদের সরকারের আমলেই, এবং স্বাস্থ্যক্ষেত্রে খাতে যে নতুন নতুন যতগুলো হাসপাতাল তৈরি হয়েছিল, সেটা কিন্তু ম্যাডাম জিয়া, এরপরে কিন্তু আর হয়নি এরকম। এরপর নাই হয়নি, ম্যাডাম জিয়ার আমলেই সে সমস্ত হাসপাতালগুলো তৈরি হয়েছিল পাবলিক সেক্টরে, হুম। এই হয়েছিল। এবং প্রাইভেট সেক্টরকে সামনে নিয়ে আসা, তাকে এখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই কাজগুলো বিএনপি করেছে। তো আমাদের তো সব প্লাস রেকর্ড, আমাদের মার্কস তো অনেক বেশি। আগামীতে আরো 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 মার্কস বাড়বে, আমরা সেই আশা প্রত্যাশা করি। করছি। তো স্যার, জাতীয় সরকারের যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, তা বাস্তবায়নে আসলে সম্ভাবনা কতটুকু? না, এটা ডিপেন্ড করবে নির্বাচনের পরে, নির্বাচনে অংশগ্রহণকারী যে দলগুলো, তাদের মতামতের ভিত্তিতেই তো হবে। তবে আমরা উই স্টিক টু আওয়ার কমিটমেন্ট। স্যার, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, তো সেক্ষেত্রে কি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা দেখছেন আপনি? এটা আমি ঠিক এই মুহূর্তে মন্তব্য করতে রাজি নই। কারণ এখানে যে তাদের যে নিষেধাজ্ঞা, তাদের যেটা আছে, সেটা উইথড্র হলে যে সিচুয়েশন তৈরি হবে, সেটার উপরই নির্ভর করবে। আমরা তখন সেই নিয়ে কথা বলতে পারবো। স্যার, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এবং আগামীর রাজনীতি সম্পর্কে যদি আপনার বিচার কিছু বলতেন। প্রক্রিয়াটা মানে আপনার কি মনে হচ্ছে স্যার, ইনএভিটেবল। একটু ধীর গতিতে এগোচ্ছে? না, 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 সেটাই মনে করছি না। বরঞ্চ এর মধ্যে তাদের পক্ষে যতটা সম্ভব সেটা তারা করছে, এবং ট্রাইব্যুনালও বাড়িয়েছে, এবং এটা তারা এগুচ্ছে। তো ধীর গতি তো হচ্ছে কি, বিচার বিভাগ, বিচার ব্যবস্থাটাই এরকম যে যদি হারিড হয় তাহলে বলে বারিড হচ্ছে। অর্থাৎ বিচারকে যদি দ্রুত করা যায়, চেষ্টা করা যায়, তাহলে সেটা অনেক সময় খারাপ দিকে যেতে পারে। কিন্তু ধীরে সুস্থে যাওয়াটাই যা বেটার, ধরে সুস্থ, যাতে কেউ বলতে না পারে। তো সরকার তো মাঝারিভাবেই যাচ্ছে। আমার তো মনে করি একদিন কেস কোর্ট টোর্টে অনেকগুলো মামলা তো হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণ চলছে, শেষের দিকে চলে এসছে। হ্যাঁ, স্যার, বিএনপির সঙ্গে কূটনীতিকদের, আপনারা কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন বা ঘন ঘন বৈঠক করছেন। আসলে আন্তর্জাতিক পক্ষ থেকে বা সংস্থাগুলোর পক্ষ থেকে বা দেশগুলোর পক্ষ থেকে বিএনপির কাছে কি ধরনের বার্তা আসছে? না, ওরা সুষ্ঠু নির্বাচন তারা চায়, এবং তারা চায় যে বিএনপি এই নির্বাচনে সম্পূর্ণ ভাবে পার্টিসিপেট করবে, এবং তারা তাদের যে কমিটমেন্ট বিএনপির যেগুলো দিয়েছে, সেগুলো তারা দেখতে চায় গণতন্ত্রকে চর্চা করার ক্ষেত্রে। বিশেষ করে তাদের কতগুলো জায়গা আছে, যেমন নারীদের পার্টিসিপেশনটা তারা দেখতে চায়, পশ্চিমা বিশ্বগুলো যে মানবাধিকার প্রশ্নগুলোকে বড় করে দেখে, তারপরে শ্রমের অধিকারটাকে তারা বড় করে দেখে, হিউম্যান রাইটসকে বড় করে দেখে। এগুলোকে আমরা কতটা কমিটমেন্ট আছে আমাদের, আমরা এটাকে পালন করব, সেগুলো তারা জানতে চায়। সবচেয়ে বেশি আগ্রহ মনে হয় আগামীতে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তার। সেটা বটেই। বাংলাদেশের রাজনীতির কথা আমরা যখন বলি, তখন কিন্তু ঘুরে ফিরে ভারত প্রসঙ্গটি আসেই, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে মানে বিএনপির সম্পর্কটা এই মুহূর্তে কেমন? বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই আমরা যেটা চেয়েছি ভারতের সঙ্গে, আমরা চেয়েছি যে একটা ফাংশনাল রিলেশনশিপ, সৎ প্রতিবেশী সুলভ একটা আচরণ ভারত তার করবে। অর্থাৎ আমাদের সঙ্গে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান তারা করার পজিটিভভাবে পদক্ষেপ নেবে। যেমন পানি সমস্যা আছে, এটা সমাধান হয়নি, তো এইটারও তারা প্রচেষ্টা নেবে। আমরা এই ব্যাপারটাতে আমাদের গুরুত্ব অনেক বেশি থাকবে। আমরা বর্ডারে যে হত্যা, সীমান্তে হত্যা, এটা বন্ধ করার জন্য আমাদের অনেক বেশি সচেষ্ট আমরা হব। সেই সঙ্গে ট্রেড ইমব্যালেন্স যেটা আছে আমাদের, ব্যবসা বাণিজ্যের ইমব্যালেন্স, সেটাকে দূর করার জন্য আমাদের অবশ্যই চিন্তা করবো। সমস্যাটা সেই জায়গায় না, তো সমস্যা হচ্ছে ভারতের হস্তক্ষেপ বিগত দিনগুলোতে এত বেশি ছিল যে যেটা এখানে প্রভাব বিস্তার করেছে। এটা যেন একেবারেই না হয়, শূন্য পর্যায়ে থাকে, বা ভারত যেন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করে, সেটাই আমরা চাই। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, সেক্ষেত্রে বিশেষ কোনো ব্যবস্থা বা বিশেষ কোনো পদ্ধতি বা কোনো আলোচনার কিছু করবেন কিনা আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে, বা এই যে হস্তক্ষেপের যে ব্যাপারটা আপনি না, এগুলো তো আলোচনা, আমরা যদি রাষ্ট্র পরিষদের দায়িত্বে যাই, তখন সেটা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়াবে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর একটা সুসম্পর্ক রেখে
তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য এগুলো বাড়ানো এবং এখানে একটা সুসম্পর্ক তৈরি করা, সেগুলোর জন্য যতটুকু দরকার সেই উদ্যোগ তো আমরা নেবই। স্যার আমরা গত পরশুদিন রাতে হঠাৎ করেই দেখলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামীর কবর জিয়ারত করতে গিয়েছেন। তো এই বিষয়টা কি নিছকই হচ্ছে তার কবর জিয়ারতের ব্যাপারটা, নাকি রাজনীতির কোনো বিশেষ না, বার্তা না, আসলে? উনি তো বহুদিন প্রায় 18 বছর এই জিয়ারত ওহ, করতে যেতে পারেন। পারেননি। শুধু এখন একটু সুস্থ বোধ করছেন, তো ডাক্তার তাকে বলেছে মাঝে মাঝে বাইরে যেতে, এই জন্য তিনি আমরা শুনছি জিয়ারত তিনি করতে গেছেন। আগামীতে নির্বাচনী প্রচারণায় নামছেন। না, সেটা তো নির্ভর করবে সম্পূর্ণ, আমিও বলেছি, আমাদের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যানও বলেছেন বলেছেন। হুম। যে সম্পূর্ণ তার স্বাস্থ্যের উপর নির্ভর করবে। যেহেতু তিনি আমাদের চেয়ারপারসন, আর তিনি হচ্ছেন লিজেন্ডারি লিডার, উনি যে এই যে নির্বাচনে প্রচারণাতে নামেন, সেটা বিএনপির জন্য একটা বিরাট একটা প্লাস পয়েন্ট হবে, সেটা আমরা চাইবই, কিন্তু তার নির্ভর করবে তার শরীরের উপরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারটি আসলে তিনি সেদিন বলেছেন তার ইন্টারভিউতে, আপনারাও বলছেন যে তিনি খুব শীঘ্রই ফিরবেন। আসলে কবে নাগাদ, মানে সম্ভাবনা কবে নাগাদ ফিরতে সুনির্দিষ্ট পারে? তারিখ আপনাকে বলা সম্ভব সেক্ষেত্রে না। কি কোনো নিরাপত্তা ঝুঁকি আছে? না, মনে না, আমরা করছেন? নিরাপত্তার ঝুঁকি মনে করছি না। আমরা তার বিভিন্ন বিষয়গুলোকে তো আমাদের দেখতে হবে পার্টি হিসেবে। তার এখানে তার আবাসন, কারণ তোর তো কোনো বাড়ি নাই এখানে, তার আবাসন নয়। অ্যাজ চেয়ারম্যান অফ দ্য অ্যাক্টিং চেয়ারম্যান অফ দ্য পার্টি, তার একটা বাড়ি দরকার হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তার আপনার অফিসটাকে ঠিক করা দরকার, সেগুলো করা হচ্ছে। হ্যাঁ, তার গাড়ি টাড়ি ঠিক করা হচ্ছে, তাই দরকার হবে তো। সেই জন্য কিছু সময় লাগছে। মোটামুটিভাবে তো তৈরি হয়ে আসছে, সব খুব শিগগিরই হবে। স্যার, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী? আমাদের ব্যাপারে তো আমরা বহুবার এটার উত্তর দিয়েছি হুম। যে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন, তাহলে তো তিনি তিনিই হবেন। হবেন। তার অ্যাবসেন্সে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন। এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব কোথাও নেই।